নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে এবং জিএস বিষয়ের ওপর পড়াশোনা করব এবং জানবো সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা করছিলাম এসএসসি জিডি পরীক্ষার প্র্যাকটিস সেট। আমরা মোট 3টি প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, যেগুলি তোমার প্রতিটা শিফটের প্রশ্ন থেকে একটা একটা করে প্রশ্ন নিয়ে এগুলো আলাদা একটা নতুন প্র্যাকটিস সেট তৈরি করে সেগুলি আলোচনা করছিলাম। তো আজকে আমরা করব 4 নম্বর প্র্যাকটিস সেট আমাদের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের 4 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কি বলেছে? উগাদি নিচের কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উগাদি নিচের কোন রাজ্যের বিখ্যাত উৎসব? উগাদি কোথাকার উৎসব? অন্ধ্রপ্রদেশ, গোয়া, পাঞ্জাব না উত্তরপ্রদেশ? কোথাকার উৎসব উগাদি? উগাদি অন্ধ্রপ্রদেশের উৎসব। না, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। উগাদি হলো অন্ধ্রপ্রদেশের উৎসব, ঠিক আছে? আচ্ছা, কি রাজ্য হবে এটা? রাজ্য, আচ্ছা কি বলে যা ভারতীয় উৎসবের তালিকা, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশে তাহলে কী কী উৎসব হয়? দশেরা, উগাদি এখানে বললাম, দক্ষিণাচ্য উৎসব, ব্রহ্মোৎসব, বিশ্ব একাদশী, সংক্রান্তি, ত্যাগরাজ উৎসব ইত্যাদি হয় অন্ধ্রপ্রদেশে। গোয়ায় কী হয়? মান্ডো শিগমো মেলা। পাঞ্জাবে লোহরি, বৈশাখী, বন্দি, ছোড় দিবস, গুরু পরব। পাঞ্জাব। উত্তরপ্রদেশে রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি, খিচড়ি, ব্রহ্মোৎসব, কংসের মেলা, শ্রাবণ উৎসব এবং রামলীলা, ঠিক আছে? এগুলি হলো উত্তরপ্রদেশের। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? কি বলেছে? অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? পূর্ণা ব্যানার্জি, ধ্যানচাঁদ, লালশাহ বোখারি, জাফর ইকবাল। কে ছিলেন এই চারজনের মধ্যে ভারতের জন্য প্রথম পতাকাবাহী অলিম্পিকে? পূর্ণা ব্যানার্জি ছিলেন, ঠিক আছে? পূর্ণা ব্যানার্জি কী করতেন, কেন বিখ্যাত ছিলেন? তিনি অ্যাথলেটিক্সের জন্য বিখ্যাত ছিলেন, ঠিক আছে? জেমসের উদ্বোধনী জাতীয় পতাকা বহনকারী প্রথম ভারতীয় ছিলেন বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে 1920 অলিম্পিকে পূর্ণা ব্যানার্জি, ঠিক আছে? পূর্ণা ব্যানার্জি অ্যাথলেটিক্স স্প্রিন্টিংয়ের সঙ্গে সম্পর্কিত। 2016 সালে রিও ডি জেনিরো অলিম্পিকে প্রথম পতাকাবাহী কে ছিলেন? অভিনব বিন্দ্রা। এবং 2020 টোকিওতে ছিলেন মেরি কম এবং মনপ্রীত সিং, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে ডিআরডিও এর সদর দপ্তর দেশে অবস্থিত। ডিআরডিও, আচ্ছা ডিআরডিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কি বলেছিল? নয়াদিল্লি, লখনৌ, ধানবাদ না দেরাদুন? কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে অবস্থিত, ঠিক আছে? ডিআরডিও এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। ডিআরডিও এর ফুল ফর্ম কি? ডিআরডিও এর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলো ডিআরডিও। ডিআরডিও এর বর্তমান প্রধানকে ডক্টর জি সতীশ রেড্ডি, ঠিক আছে? ডক্টর জি সতীশ রেড্ডি হলেন ডিআরডিও এর বর্তমান প্রধান। এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডিআরডিও, ঠিক আছে? 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর দেখো লখনৌয়ে কি আছে? লখনৌয়ে আছে তোমার কেন্দ্রীয় ওষুধ গবেষণা ইনস্টিটিউট। কেন্দ্রীয় ওষুধ গবেষণা ইনস্টিটিউটের যে সদর দপ্তর সেটা লখনৌয়ে অবস্থিত। ধানবাদে কি? সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট কোথায়? ধানবাদে। আর দেরাদুনে কি অবস্থিত? কেন্দ্রীয় বন গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে? কেন্দ্রীয় বন গবেষণা ইনস্টিটিউট, ওটা কোথায় অবস্থিত? দেরাদুন।
এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে। তোমরা এক্সট্রা ডিটেলসগুলো তোমরা একটু নোট করে নিও প্রশ্নগুলো, ঠিক আছে। নিচের কোনটি লোথাল এবং চানহুদারোতে হরপ্পাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ছিল? নিচের কোনটি লোথাল এবং চানহুদারোতে হরপ্পাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প ছিল? বলছিল কি পুঁতি তৈরি, ধাতুবিদ্যা, বয়ন নাকি জাহাজ নির্মাণ? কোনটি ছিল লোথাল এবং চানহুদারোতে হরপ্পাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প? এটি ছিল কি বলতো? পুঁতি তৈরি। অপশন এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পুঁতি তৈরি ছিল লোথাল এবং চানহুদারোতে হরপ্পাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। আচ্ছা, হরপ্পা ওটি কে আবিষ্কার করেছিল বলো তো? 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন, ঠিক আছে। এটি কোথায়? হরিয়ানা রাজ্যে, মানে হরিয়ানা রাজ্য তখন অন্তর্গত ছিল, বর্তমানে ওটা পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানের কোথায়? সরগোদা জেলার কাছে হরপ্পা শহর আবিষ্কার করেন, সরগোদা জেলা পাকিস্তানের, ঠিক আছে। আর হরপ্পা বলি আর একটা নাম আসে আমাদের কি, মহেঞ্জোদারো, ঠিক আছে। সিন্ধু সভ্যতার এই দুটি গুরুত্বপূর্ণ শহর যে আছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে মহেঞ্জোদারো শহর আবিষ্কার করেন, ঠিক আছে। পরের প্রশ্নটা যাওয়া যাক। পরের প্রশ্নটা কি বলছে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এর নেতা কারা ছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এর নেতা কারা ছিলেন? এখানে কি কি আছে? ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, যতীন দাস, অজয় ঘোষ। এই চারজনের মধ্যে কে কে ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এর নেতা? এখানে দেখো সুভাষচন্দ্র বসু কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এর নেতা ছিলেন না, ঠিক আছে। বাকি এই তিনজন ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এর নেতা, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 1, 3 এবং 4। আচ্ছা, একটা কথা দেখো যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এটি কে প্রতিষ্ঠা করেন বলো তো? এতে প্রতিষ্ঠা করেন রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে করেন? 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে তিনি রামপ্রসাদ বিসমিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, রামপ্রসাদ বিসমিল আর একটা কাজের জন্য বিখ্যাত, কী জন্য বলো তো? কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি ষড়যন্ত্র মামলার জন্যে রামপ্রসাদ বিসমিল বিখ্যাত, ঠিক আছে। আর যে তোমার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মিদের বাকি যারা সদস্য ছিলেন তারা কে কে? মানে চন্দ্রশেখর আজাদ, সুখদেব, তারপরে যোগেশচন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে। তারপরে তোমার ভগৎ সিং, যতীন দাস, অজয় ঘোষ, এটা তো এখানে আছে। বাকি যেগুলো ছাড়া ছিল ওই নামগুলো, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, এটা বলে দিলাম। পরের প্রশ্নটা কি বলেছে? 2011 সালের আদমশুমারি থেকে প্রাপ্ত চূড়ান্ত তথ্য অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি থেকে প্রাপ্ত চূড়ান্ত তথ্য অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এখানে কত দেওয়া আছে? 85.6, 80.9, 64.6, 73। তো এইগুলোর মধ্যে কিন্তু একটাও মানে অ্যাকচুয়ালি যে আসলটা সেটা নেই। আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে 74.04%। এটি হলো ভারতের সাক্ষরতার হার। তো এখানে যেহেতু অপশানে আমার ওইটা নাই, তোর কাছাকাছি যেটা আছে সেটা আমাকে ঠিক করতে হবে, মানে 73%, ঠিক আছে। 73%। আর যে তোমার আছে এই দেখো যে পুরুষ শিক্ষকতার হার কত? পুরুষ শিক্ষকতার হার হলো 82.14% এবং মহিলা শিক্ষার হার 65.46%, ঠিক আছে। আর যে 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল, কোথায়? কেরালায়
94%, লাক্ষাদ্বীপে 91.8%, মিজোরামে 91.3%, গোয়া 88.7% এবং ত্রিপুরাতে 87.2%। তো এখানে যদি আমি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষকতার হার সবচেয়ে বেশি, সেক্ষেত্রে হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের শিক্ষকতার হার সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে। এবং রাজ্য হিসাবে কেরালা। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল দুটো মিলিয়েই কিন্তু কেরালা সব থেকে বেশি। ঠিক আছে, আর সবথেকে কম কোথায়? সবথেকে কম হলো বিহার। সবথেকে কম হলো বিহার। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সুরাট, বোম্বে, কলকাতা নাকি দিল্লি? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল, বা বর্তমানে মুম্বাই। কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলতো? মুম্বাই। মুম্বাই কোথায়? গোকুলদাস তেজপাল কলেজে। ঠিক আছে, গোকুলদাস তেজপাল কলেজে। মুম্বাইতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের একটি হলে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, জাতীয় কংগ্রেস 1885 সালে ও হিউম দ্বারা গঠিত হয়েছিল। কি দ্বারা, কার দ্বারা গঠিত হয়েছিল? ও হিউম। হিউমের ফুল ফর্ম কি? অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, এই যে প্রথম যে 1885 খ্রিস্টাব্দে প্রথম যে অধিবেশন হয়েছিল, তারে যে সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। আর যে দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায় হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1886 খ্রিস্টাব্দে। তার যে সভাপতি ছিলেন কে ছিলেন? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, এবং প্রথম যে মুসলিম সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসে, সেটি মাদ্রাজ অধিবেশনে 1887 খ্রিস্টাব্দে। তার নাম কি? বদরউদ্দিন তৈয়বাজি। বদরউদ্দিন তৈয়বাজি হলেন প্রথম মুসলিম সভাপতি ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে, প্রথম 1887 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল। প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইল। তিনি ছিলেন এলাহাবাদ অধিবেশনে। এটি কবে অনুষ্ঠিত হয়েছিল? 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমার, যে প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা সভাপতি। এটাই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতায়। কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। এর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এবং এর প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন বলতো? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এটি কোন অধিবেশনে হয়েছিল? কানপুর অধিবেশনে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু এই ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি ছিলেন। এগুলো একটু নোট করে নিও, এক্সট্রা ডিটেলসগুলো। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। কত বছর পর্যন্ত শিশুদের কারখানা, খনি এবং বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে? কত বছর? 10, 12, 14 না 16? তাহলে এটা 14 বছর। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 14 বছর বয়স পর্যন্ত শিশুদের কারখানা, খনি এবং বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা দেখো, ভারতে যে মৌলিক কর্তব্য আছে, এটি সরি মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের মধ্যে এটি একটি। ঠিক আছে, এটা এটা কী করতে পড়ে? তোমার শোষণের বিরুদ্ধে অধিকার, সেটি কত আছে? 23-24। 23-24 এই ধারায় আছে যে তোমার 14 বছর বয়সী ছোট শিশুদের তোমার কোনো কারখানা, খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না। এটা কত আর্টিকেলে আছে? 23 এবং 24। ঠিক আছে, ভারতের মৌলিক অধিকার 6টি। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃত শিক্ষাগত অধিকার আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে,
সমতার অধিকার কত থেকে কত আছে? 14 থেকে 18। স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার আছে 23-24। ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে 25 থেকে 28। শিক্ষা এবং সংস্কৃতির অধিকার আছে 29-30। এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে ধারা 32 থেকে 35। ঠিক আছে, ধারা 32 থেকে 35। তাহলে ভারতের মৌলিক অধিকারগুলি কত থেকে কত ধারায় আছে? 12 থেকে 35 ধারা পর্যন্ত। ঠিক আছে, মৌলিক অধিকারগুলি আছে 12 থেকে 35 ধারা পর্যন্ত। এবং এটি আছে কত নম্বর পার্টে? পার্ট 3। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা কি বলেছে? আ সেঞ্চুরি ইজ নট এনাফ। আ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি কার আত্মজীবনী? রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি নাকি বীরেন্দ্র সেহবাগ? এটি হলো সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী, হলো আ সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। পুরো আত্মজীবনীটার নাম কি? আ সেঞ্চুরি ইজ নট এনাফ, মাই রোলার কোস্টার রাইড টু সাকসেস। এটি 2018 সালে আত্মপ্রকাশ হয়েছে। সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? প্লেয়িং ইটস মাই ওয়ে। প্লেয়িং ইটস মাই ওয়ে, সরি বানানটা ভুল হলো। এ হলো সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেহবাগ এরা না কোনো আত্মজীবনী রেখেননি, তবে রাহুল দ্রাবিড়কে কী নামে ডাকা হয়? দ্য ওয়াল। দ্য ওয়াল নামে ডাকা হয় রাহুল দ্রাবিড়কে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কী বলেছে। ভারতের রাষ্ট্রপতির কতগুলি ভেটো ক্ষমতা ন্যস্ত আছে? ভারতের রাষ্ট্রপতির কতগুলি ভেটো ক্ষমতা ন্যস্ত? এটি কত বলেছ? 4, 3, 2 না 5? কতগুলি? এটা 3টি ভেটো ক্ষমতা তোমার ন্যস্ত আছে ভারতের রাষ্ট্রপতির ওপর। ঠিক আছে, এগুলি কী কী? তোমার 3টি ক্ষমতা, যেমন অ্যাবসলিউট, সাসপেনসিভ এবং পকেট। এই 3টি ভেটো ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতির হাতে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। পুনং এবং টাপু হলো ড্যাশ রাজ্যের জনপ্রিয় নৃত্যশিল্পী। পুনং এবং টাপু হলো ড্যাশ রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী। এটা কোন রাজ্যের? বলছে গোয়া, বিহার, অরুণাচল প্রদেশ না ছত্তিশগড়? কোন রাজ্যের? এটা হল অরুণাচল প্রদেশ। অপশন সি হয়েছে আমাদের সঠিক উত্তর। অরুণাচল প্রদেশের জনপ্রিয় নৃত্যশৈলী হলো পুনং এবং টাপু। ঠিক আছে, আর এটি একটি উপজাতীয় নাচ। আর তোমার জাতীয় উপজাতীয় নাচগুলি কী কী? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের, ওড়িশার কী আছে? সাঁওতালি উপজাতির নাচ, মিজোরামের বাঁশের নাচ, রাজস্থানের কালবেলিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাজস্থানের কালবেলিয়ার একজন নৃত্যশিল্পীর নাম কি? গুলাবো সাপেরা। ঠিক আছে, কেরালার এলাকার রাদি নাচ, এলেলাক্কার রাদি। মধ্যপ্রদেশের ভাগোরিয়া নাচ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার ছৌ নাচ। ঠিক আছে, ছৌ নাচ ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশের ধিমসা নাচ, মেঘালয়ের সাদসুক মাইনসিম। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 12 নম্বর প্রশ্ন কি বলছে। ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি এবং রোভার্স কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, ক্রিকেট, ফুটবল নাকি ব্যাডমিন্টন? কার সাথে সম্পর্কিত? এটি ফুটবলের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ফুটবলের সাথে সম্পর্কিত ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি এবং রোভার্স কাপ। ডুরান্ড কাপ হলো তোমার সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, ডুরান্ড কাপ ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটি কবে অনুষ্ঠিত হয়েছিল? 1888 খ্রিস্টাব্দে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? সিমলার অ্যানাডেলে অনুষ্ঠিত হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হকির সাথে যুক্ত কাপগুলি কী কী? আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ, রঙ্গস্বামী কাপ। ফুটবলের সঙ্গে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি, নেহেরু ট্রফি।
ক্রিকেটের সঙ্গে দেওধর ট্রফি, ডিউলিপ ট্রফি, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। ব্যাডমিন্টনের সঙ্গে আগরওয়াল কাপ, চাঁদা কাপ, হরিলেলা কাপ, থমাস কাপ, উবার কাপ। তো থমাস কাপ হলো পুরুষদের জন্য আর উবার কাপ হলো মহিলাদের জন্য। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। নদী সমভূমিতে প্রবেশ করার সাথে সাথে মোড় নেয় এবং একটি বড় বাঁক তৈরি করে, এটি ড্যাশ নামে পরিচিত। নদী সমভূমিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি বড় মোড় নেয়, এই যে বড় মোড় নিয়েছে, ঠিক আছে, এটি বড় বাঁক তৈরি করে, এটি কি নামে পরিচিত? এটি তোমার নদী বাঁক বা মিয়েন্ডার, নদী বাঁক বা মিয়েন্ডার নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন? দেশীয় মুদ্রণ আইন কে প্রস্তাব করেন? দেশীয় মুদ্রণ আইন প্রস্তাব কে করেন? লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড লরেন্স। এর মধ্যে লর্ড লিটন করেন দেশীয় মুদ্রণ আইন প্রস্তাব। ঠিক আছে, লর্ড লিটন, তিনি লর্ড লিটন কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন বলো তো? ভারতের ভাইসরয় ছিলেন তিনি 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, আর যে লর্ড ক্যানিং ছিলেন, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তার মেয়াদ কত বছর ছিল? 1856 থেকে 1862 পর্যন্ত ছিল। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এবং লর্ড লিটন 1876 থেকে 80, আর লর্ড ডাফরিন ছিলেন 1884 থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 15 নম্বর প্রশ্ন কি বলছে। নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে? মানে গিরিপথগুলো আছে যে, চারটে গিরিপথের নাম দেওয়া আছে, এর মধ্যে কোন গিরিপথটি শ্রীনগর এবং লেহ এই দুটি শহরকে যুক্ত করে? এটা জজিলা, জজিলা এই গিরিপথটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে। ঠিক আছে, জজিলা গিরিখাতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত? সমুদ্রপৃষ্ঠ থেকে 3528 মিটার, 3528 মিটার মানে 11,575 ফুট। ঠিক আছে, এত উপরে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। নিচের কোন ভিটামিনের অভাবে ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়? মানে নিচের কোন ভিটামিনের অভাবে ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়? এই ভিটামিন কে, ভিটামিন কে এর অভাবে ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মানে রক্ত যে ক্ষরণ হয়, রক্তক্ষরণ হতেই থাকে, থামতে চায় না। ঠিক আছে, ওইটা একটা তোমার মানে রক্তক্ষরণ হতেই থাকে, থামতে চায় না, এটাকে তোমার আরেকটা নাম আছে, সেটা বলে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হলে মানুষ বেশিরভাগই বাঁচে না। থ্যালাসেমিয়া মানে রক্তক্ষরণ বন্ধ হয়ে যেতে চায় না। ঠিক আছে, কোথাও একটুখানি কেটে গেলে সেখানে রক্ত পড়তেই থাকে, রক্ত চঞ্চল হয় না। আচ্ছা, যাই হোক, এখানে ভিটামিন B1, ভিটামিন B1 এর নাম কি? রাসায়নিক নাম থায়ামিন। থায়ামিন এর উৎস কোথায়? দুধ, মাংস, সিরিয়াল। এবং কাজ কি? বৃদ্ধি এবং উন্নয়ন, মানে শরীরের বৃদ্ধি করা। এর ভিটামিন B1 এর অভাবজনিত রোগ কি? বেড়াবেড়ি। ঠিক আছে, আর তোমার ভিটামিন এটা এখানে দেয়া হয়নি। ভিটামিন এ হলো রেটিনল। ঠিক আছে, হলো রেটিনল। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ঠিক আছে, ভিটামিন B2 রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন এদিকে পাওয়া যায় খামির মোটরে পাওয়া যায়। আরবিসি উৎপাদন। ঠিক আছে, আরবিসি মানে রোহিত রক্তকণিকা, এর শরীরে বৃদ্ধি, এর চর্মগত রোগ বৃদ্ধিতে বাধা, চর্মগত রোগ হয় আর বৃদ্ধিতে বাধা। ঠিক আছে, এর অভাবজনিত রোগ। ভিটামিন B3 নিয়াসিন, এর টমেটো এবং আলুতে পাওয়া যায়। এটি স্বাস্থ্যকর ত্বক, স্নায়ুতন্ত্র বজায় রাখার জন্য। ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে কী রোগ হয়? প্লেগ গাড়া। এই কোশ্চেনটা এসেছিল। ভিটামিন B12, ভিটামিন B12 কোথায় পাওয়া যায়? যকৃৎ ও যকৃৎ মানে কোনো যে মাংস আমরা খাই তার যকৃৎ,
এবং দুধ একে লোহিত রক্তকণিকা গঠন। ভিটামিন B12-এর অভাব হলে কি হয়? রক্তশূন্যতা দেখা যায়। ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো তোমার অ্যাসকার্বরিক অ্যাসিড। ঠিক আছে, এটি কোথায় পাওয়া যায়? লেবু, গুজবেরি, কমলা। একে সুস্থ লিগামেন্ট, টেন্ডন এবং রক্তনলী বজায় রাখা। ভিটামিন সি এর অভাবজনিত রোগ কি? স্কারভি। ঠিক আছে, আর ভিটামিন ডি এর তোমার নাম কি? রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। এটি কোথায় পাওয়া যায়? পনির, মাখন এবং সূর্যালোক, এইগুলো থেকে ভিটামিন ডি এর উৎস। এটিকে শক্ত দাঁত এবং হাড়ের গঠন। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকটেস। ঠিক আছে, আর ভিটামিন কে কীতে? বাঁধাকপি, পালং শাক, সবুজ শাক সবজিতে পাওয়া যায়। ঠিক আছে, ভিটামিন কে এটা বললাম এই যে রক্ত জমাটে বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, এটার অভাবে ক্ষত থেকে অতিরিক্ত রক্তপাত, এই যে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এগুলো তোমরা একটু নোট করে নিও। পরের প্রশ্নটা দেখো, কি বলেছে? আধুনিক পর্যায় সারণীর অন্তর্গত সেই শ্রেণীর নাম বলুন যেটির মধ্যে থাকা মৌলগুলি সবগুলি গ্যাসীয়। যে আধুনিক পর্যায় সারণীর অন্তর্গত সেই শ্রেণীর নাম বলুন যের মধ্যে থাকা মৌলগুলি সবই গ্যাসীয়। কি শ্রেণী? 18, 10, 12, 14। এই শ্রেণী 18। ঠিক আছে, শ্রেণী 18। ঠিক আছে, এটা নিষ্ক্রিয় গ্যাস, সব নিষ্ক্রিয় মৌল থাকে শ্রেণী 18। ঠিক আছে, নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। আচ্ছা, এটা দেখো, 63টি মৌলির সাথে পর্যায় সারণী সর্বপ্রথম প্রদান করেছিলেন মেন্ডেলিক, এবং এর সংজ্ঞা মৌলগুলির ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলি হলো তাদের পারমাণবিক ভরগুলির পর্যায়ক্রমিক ক্রিয়া। ঠিক আছে, মানে মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন তিনি 63টি মৌল আবিষ্কার হয়েছিল এবং বাকি ঘরগুলি তিনি ফাঁকা রেখেছিলেন। পরবর্তীতে সেগুলি পূরণ করা হয়েছে, কিন্তু এখন যে পর্যায় সারণী আছে সেগুলি পারমাণবিক ভরের ওপর নির্ভর করে না, সেগুলি আছে পারমাণবিক সংখ্যার ওপর নির্ভর করে। ঠিক আছে, আর তোমার যে বলেছি শ্রেণী 18 যে নোবেল গ্যাসগুলি আছে সেগুলি বৈশিষ্ট্যগুলো কী কী? নিম্ন প্রতিক্রিয়া, নিম্ন ফুতনাক্ত, অতিরিক্ত নিম্ন তড়িৎ-ঋণাত্মকতা, উচ্চ আয়নীকরণ শক্তি, বর্ণহীন এবং গন্ধহীন। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, 18 নম্বর প্রশ্ন। কি বলেছে? প্যারিস অলিম্পিক 2024-এ মনু ভাকের এবং সরবজোৎ সিং মিশ্র 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে কোন পদক জিতেছেন? প্যারিস অলিম্পিক 2024-এ মনু ভাকের এবং সরবজোৎ সিং মিশ্র 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে কোন পদক জিতেছেন? এটা তোমরা জানো নিশ্চয়ই, ব্রোঞ্জ পদক জিতেছেন। ঠিক আছে, ব্রোঞ্জ পদক। আর এটা দেখো যে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 16-10 ব্যবধানে পরাজিত করে। তাহলে ব্রোঞ্জ পদকে তারা কোন দলকে পরাজিত করেছিল? দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছিল 16-10 ব্যবধানে। ঠিক আছে, পরে দেখো, প্যারিস 2024 অলিম্পিকে কে টেনিসে অলিম্পিক স্বর্ণপদক জিতেছে? এটা হয়ে গেল নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, রাফায়েল নাদাল, রজার ফেডেরার। নোভাক জোকোভিচ 2024 প্যারিস অলিম্পিকে, ঠিক আছে, টেনিসে স্বর্ণপদক জিতেছেন। হচ্ছে নোভাক জোকোভিচ প্যারিস 2024 অলিম্পিকের ফাইনালে কার্লোস আলকারাজকে 7-6 এবং তৃতীয় সেটে 7-6 এবং দ্বিতীয় সেটে 7-6 করে পরাজিত করে, ঠিক আছে, স্বর্ণপদক জিতেছেন। তার মানে সিলভার পদক পেয়েছেন কার্লোস আলকারাজ। ঠিক আছে, আর টেনিসের সবথেকে প্রাচীনতম টুর্নামেন্টের নাম কি? গ্র্যান্ড স্ল্যাম হলো টেনিসের সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট। ঠিক আছে, আজকে 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। কি বলেছে? নতুন এসবিআই চেয়ারম্যান হিসাবে কাকে অনুমোদন করা হয়েছে? নতুন এসবিআই চেয়ারম্যান হিসাবে কাকে অনুমোদন করা হয়েছে? এটা হচ্ছে চল্লা শ্রীনাবসুলু শেট্টি।
চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চল্লা শ্রীনিবাসুলু শেট্টিকে এসবিআইয়ের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। আর যেটা হয়েছে তোমার রানা আশুতোষ কুমার সিংহকে এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। কাকে এমডি হিসাবে নিযুক্ত করা হয়েছে? রানা আশুতোষ কুমার সিংহকে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের 20টা প্রশ্ন। তো কালকে আমরা আবার 20টা প্রশ্ন নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভালো করে পড়াশোনা করো। টাটা।